শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। বরাবরের মতোই তো আমাদের উপস্থিত থাকেন খুবই জয়ী বন্ধুরা, বলবো যারা বিজয়ী বন্ধু। আমি বলবো যে বাংলাদেশের বাতিঘরও বলতে পারি। আসলেই তো আমরা আমাদের যেমন জাহাজের নাবিক সেই বাতিঘর দেখে তার নোঙর ফেলে, ঠিক আমি মনে করি বা আমরা মনে করি যে এইসব নারীরাও আমাদের বাংলাদেশের বাতিঘর। এই বাতি যখন জ্বলবে, পরের যে নারীরা, পরের যে প্রজন্ম, তারাও সেই বাতি দেখে এগিয়ে যাবে সেই নাবিকের মতো। আর কথা বাড়াচ্ছি না, পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে উপস্থিত সেই বাতিঘরদের সাথে। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। আচ্ছা, আমি বাদিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি আমিনা শাহনাজ হাশমি, নিউট্রিশনিস্ট অ্যান্ড কনসালটেন্ট, ডায়েট কনসালটেন্ট, নিউ পিসি ল্যাব। জি আপা, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। এরপরে আছেন সাদিয়া আহমেদ রুম্পা, স্বত্বাধিকারী কেকস অ্যান্ড বেকস। সেদিন জন্মদিনে আপনার বানানো কেক খেয়েছি, অনেক মজার ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপরে আছেন বৃষ্টি আজগর, প্রতিষ্ঠাতা ক্যানভাস বাই বৃষ্টি। বাহ, একেবারে যে যার জায়গায় সুন্দরভাবে দাঁড়িয়ে গেছেন, একদিনে তো হয়নি সেটাই। আচ্ছা, হাশমি আপা, আমি শর্টকাট করে আপনার নাম বলছি, সমস্যা নেই। আপনার এই যে আপনি একজন ডায়েটিশিয়ান, আপনি যে চার্ট দিচ্ছেন, আসলে তো আমরা জানি খাবারের সাথে মন মেজাজের একটা সম্পর্ক আছে, অবশ্যই। শরীরের সাথে মনের সম্পর্ক আছে, অবশ্যই। মন আর শরীরের সাথে ব্রেনের সম্পর্ক আছে, জি। কোনোটা থেকে কোনোটা আলাদা নয়। তো আপনিই বলুন। আমি পুষ্টিবিদ আমিনা শাহনাজ হাশমি, কাজ করছি নিউপিসি ল্যাব এবং সাথে পুষ্টিবিদ ফাউন্ডেশনের যে অর্গানাইজিং সেক্রেটারি। আসলে পুষ্টি জিনিসটা এমন একটা জিনিস, প্রত্যেকটা ব্যাপারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর বিশেষ করে আজকের যে সাবজেক্ট আমাদের মানসিক চাপ, এটা খাবারের সাথে অনেকটুকুই নির্ভর করে। চাপ না, ধাক্কা। চাপ এবং ধাক্কা দুটোর মধ্যে কাছাকাছি, কিন্তু ধাক্কাটা একটু বেশি। সেটা ধাক্কাটা একটু বেশি। তো আমরা মানসিক ধাক্কাটাকে সামলাতে কিছু কিছু খাবার তো অবশ্যই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে এবং সেটাকে আমরা ম্যানেজ করে চলবো। এবং আমাদের যখন শরীরের কর্টিসল লেভেল বেড়ে যায়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল ক্ষরণ হতে থাকে, ফলে আমাদের মেজাজের পরিবর্তন হয়ে থাকে এবং মানসিকভাবে আমরা তখন অনেক রকমের বিপর্যস্ত হয়ে পড়ি, তার ধাক্কা লাগে। তো খাবার যে আছে সেটা গ্রহণের মাধ্যমে এটাকে আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, আবার বলতে পারেন সবুজ শাকসবজি, আবার বলতে পারেন যেগুলো আমাদের শরীরের এই কর্টিসল লেভেলকে উৎপাদনকে কমিয়ে দেয়, মন ভালো রাখার প্রবণতাটাকে বাড়িয়ে দেয়, যেমন সেরোটোনিন হরমোন যেটা আমাদের মন ভালো রাখে, ডোপামিন হরমোন যেটা আমাদের হাসি খুশি এবং আমাদেরকে মোটিভেশন তৈরি করে, এই হরমোনগুলো বাড়িয়ে দেয়। এই ধরনের খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, অবশ্যই মানসিক চাপ কিছুটা হলেও আমরা এই ধাক্কাটাকে সামলাতে পারি। ভালো তথ্য দিলেন, কম বেশি জানি, তবে আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আপনার কাছ থেকে জেনে রাখাটা আরো আমাদের জন্য ভালো। রুম্পা হচ্ছে কেকস অ্যান্ড বেকস। তো আপনার এই পথ চলা, এই উদ্যোগ, এটা সম্পর্কে একটু বলুন। একদম ছোটবেলা থেকে কি চেয়েছিলেন, না এর পাশাপাশি কিছু করছেন, না কিছু করার পাশাপাশি এটা করছেন? আমি রুম্পা, আমি হচ্ছে শিক্ষকতার পাশাপাশি উদ্যোক্তায় আছি, উদ্যোক্তা হিসেবে আছি। আমি কসমো স্কুলে বনশ্রীতে অবস্থিত, সেখানে আছি। ছোটবেলা থেকে আমি শিক্ষক হতে চেয়েছি। আমার মা একজন শিক্ষিকা, ছোটবেলা থেকে আমি মায়ের মতো হতে চেয়েছি, এই জন্য শিক্ষিকা হতে চেয়েছি। তো এখন মা তো খুব খুশি। জি আলহামদুলিল্লাহ। শিক্ষকতার পাশাপাশি আমি আমার উদ্যোগের কাজ করছি বর্তমানে। আচ্ছা আচ্ছা, সেই গল্পে পরে আসি। আমরা একটু সবার পরিচয়টা আগে জেনে নিই। বৃষ্টি আজগর, ক্যানভাস বাই বৃষ্টি, শুনেই ভালো লাগছে। বৃষ্টি বৃষ্টি একটা, আবার একটা ক্যানভাস, একটা স্বপ্নের মতো লাগছে ব্যাপারটা। বাকিটা আপনার কাছে শুনি। আমি বৃষ্টি আজগর। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে নিজে কিছু একটা করব। একটু সংস্কৃতি মনা ছিলাম, সব কিছুর সাথেই অল্প অল্প করে জড়িত ছিলাম। তো যখন
বিয়ের পর যেটা হয় আচ্ছা। তখন বুঝতে পারলাম যে আসলে এই প্ল্যাটফর্মে মনে হয় না যে খুব একটা যেতে পারবো। উদ্যোগটা কি বিয়ের আগেই ছিল? না, উদ্যোগ বিয়ের পরে। আচ্ছা। তো তারপর থেকেই আসলে কি করা যায় এখানে একটা কথা না বললেই না, সবচেয়ে যে আমাকে সাহায্য করেছে আমার হাজবেন্ড। সে প্রত্যেকটা সেক্টর, মানে আমার কিছু একটা ভালো লাগছে না, এটা করো, হ্যাঁ এটা শিখো, এরকম করে। সে নিরাশ করছে না বা হতাশ করছে না, একদমই না। যেটা হয় যে এই পারছো না তো তুমি রাখো, এগুলো হবে না, হয়তো পারিবারিক কিছু ছিল, বাট সে আমাকে সব সময়, আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, এখনো জয়েন্ট ফ্যামিলিতে আছি আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে ভালোই আছি। তো একটু তো চাপ থাকেই, সেগুলো ওভারকাম করেই আজকে আমি এখানে। কাজটা কি আপনার? আমার মেয়েদের শাড়ি, থ্রি পিস, ব্যাগ, সব একদম নিজের ডিজাইন একদম। যাক, এই যে মানসিক ধাক্কা, হাসমি আপা আপনার কাছেই চলে আসলাম। ধাক্কার বাইরে আমরা কেউ না, অবশ্যই মানসিক চাপ, চাপ থেকে ধাক্কা, ধাক্কা থেকে চাপ, একটার সাথে একটা মানে জড়িত, কোনোটা ছাড়া কোনোটা কাছাকাছি একটা জায়গা। হ্যাঁ, বিশেষ করে আমাদের নারীদের যতই যা বলি, আমাদের ঘরে বাইরে এখন সমান তালে কাজ করতে হয়। তো সেই ধাক্কাটা তো আপনি এর বাইরে না, ধরনটা আমাদের আলাদা। সেটাই। আপনার লাইফে এরকম ধাক্কা কিভাবে ওভারকাম করে আজকে এরকম একটা সুন্দর জায়গায় আপনি আছেন? এখনো থাকে, কিন্তু তারপরেও এখন যে ধাক্কাটা সেটা সামাল দিতে পারছেন, কিন্তু সামাল দিতে দিতে এ পর্যন্ত আসাটা, সেটা একটা কঠিন যুদ্ধ। আসলে আমাদের সব ক্ষেত্রে একটা যুদ্ধ, শুরু থেকে এই পর্যন্ত, মানে জীবনটাই ধাপে ধাপে যে এগিয়ে যাচ্ছে, প্রতিটাই কিন্তু যুদ্ধ। এই যুদ্ধগুলোকে, ধাক্কাগুলোকে সামলে দেওয়াটাই হচ্ছে জয়ের একটা মনোভাব। তো যেভাবে হোক মনের সাহস এবং মনের মনোবলটাকে বাড়িয়ে তোলা, এইগুলোর মাধ্যমেই, এবং বড়দের দোয়া, বিশেষ করে মায়ের দোয়া তো আছেই, মার দোয়া এবং আমার যিনি গার্জিয়ান আছেন তাদের দোয়া, সব কিছু মিলিয়েই মনোবল বাড়িয়ে এবং মনটাকে স্থির রেখে যে আগে যেতে হবে, সেই প্রতিজ্ঞা এবং মনোবল নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে এই পর্যন্ত আসা। এবং আমার অলরেডি ট্র্যাক চেঞ্জ করে ফেলেছিলাম, পরে আবার নিউট্রিশনে এসেছি, পাশ করে বের হয়ে অন্য ট্র্যাকে চলে গেছিলাম, সেভ দ্য চিলড্রেনে ছিলাম, এনজিও ফোরামে ছিলাম, পরে আবার ট্র্যাক চেঞ্জ করে নিজের সাবজেক্টে যেহেতু পড়াশোনা করেছি ফুড অ্যান্ড নিউট্রিশন, এটাকে ধরে রাখবো, এই মনোবলে আবারও নতুন করে যুদ্ধ করে আবারও এই লাইনে আমার ফিরে আসতে একটু সময় লেগেছে, সময় লেগে গেছে। পরে আসছি রুম্পা, শিক্ষকতার শুরু করাটাই তো নিশ্চয়ই আগে, তারপরে এই কেকস অ্যান্ড বেকস, তাই তো? না, প্রথমত আমি হচ্ছে উদ্যোক্তা হিসেবে ছিলাম। তখন যখন আমি পড়াশোনা করি, করোনাকালীন সময়ে আমি হচ্ছে তখন 4th ইয়ারের স্টুডেন্ট, বিবিএ করছি। তো তখন সেই সময় হলো কি, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল। আমি কিছু ছোট বাচ্চাদের পড়াতাম, টিউশনি করতাম, তাদেরকে পড়ানো অফ হয়ে গেল পুরোপুরি বাসায়। তখনের সময়ের যে ধাক্কাটা, যে আমি এখন কি করব, ধাক্কা, মানসিক ধাক্কাটাই বেশি বলবো। হ্যাঁ, কি করব আমি এখন, আমার করার কিছু নেই, তাহলে কি করা যায়? সেই সময়টা আমার মনে হলো কিছু কাজ শেখা যায় কিনা, যেটা আমি ঘরে বসে করতে পারি, বাইরে না গিয়েও আমি করতে পারবো। তখন শুরুটা হয় একদম ইউটিউব দেখে, আমি একটা কিছু বেকিং এর কাজ শেখা শুরু করি, অনলাইনে শেখা শুরু করি। বেকিং এর কাজ কিন্তু অনলাইনে শেখা খুব টাফ। হ্যাঁ, একটা মেজারমেন্ট আছে, এটা ছাড়া তো হয় না ভালো। যেহেতু সেই সময়টা আসলে বের হওয়ার উপায় নেই, সে কারণে শুরুটা অনলাইনেই ছিল। তার পরবর্তীতে আমি ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একটি বেকিং কোর্স করি, প্রফেশনাল। তারপর আমি শুরু করি কাজটা। বাহ, তো ধাক্কাটা শুনলাম না তো, মানসিক ধাক্কা। সেই সময় ডিপ্রেশনটা আসলে খুব কাজ করেছিল, প্রত্যেকেরই কম বেশি ছিল আমাদের। হ্যাঁ, তারপরে টিচিং প্রফেশনে আমি পরবর্তীতে এসেছি আমার পড়াশোনা শেষ করে। হ্যাঁ, তো দুটো সামাল দিতে একটু হিমশিম খেতে হয় মাঝে মাঝে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপোর্ট, পারিবারিক যেই সাপোর্টটা। আমার মা আমার পাশে আছে, আমার হাজবেন্ড, বিশেষ করে দুইজনের সহযোগিতার কারণেই হয়তো আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর দুইটা সহজেই মানে করতে পারছি দুইটা কাজ। মানে এই লেডিস ক্লাবের প্রোডিউসার জাকিয়া সুলতানাকে বলতে হবে যে এই
যে আলোকিত নারীরা এদের হাজবেন্ডদের এত গল্প শুনছি, কোনো এক সময় হাজবেন্ডদেরকে নিয়ে আসা যায় কিনা, তাদেরকেও খুব দেখার ইচ্ছা। আচ্ছা, একটু দুষ্টুমি করলাম না, ঠিকই ভালো লাগে আসলে। পাশের মানুষটি যদি সাপোর্টিভ না হয় সেখানে আগানোটা, অন্য সব মানসিক ধাক্কা সামাল দেয়া যায়, কিন্তু পাশের মানুষটি যদি বাধা হয়ে দাঁড়ায় সেটা সামাল দেয়া খুব কঠিন এবং সেটার রেজাল্টও আসলে ভালো হয় না। বৃষ্টি, আপনার গল্প শুনি। ধন্যবাদ। যে বললেন বিয়ে হওয়ার পরে ভাবছিলেন যে হবে না, মনে হয়, তাহলে হলো কি করে? কারোর সাপোর্ট দরকার, কিন্তু যোগ্যতা লাগে, পরিশ্রম লাগে, হ্যাঁ, নিজের ইচ্ছাটা আসল, এটা কিন্তু সবার আগে। আপু আমি একটু বলি, আমি মা হয়েছি বিয়ের 17 বছর পর। তো এইখানে আমার ফ্যামিলির সাপোর্টটা এত বেশি, আমার শ্বশুর বাড়ির, তারা আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আমি এই কষ্টটা। হ্যাঁ, যখন একটু মন খারাপ দেখতো, আমি অবশ্য সবসময় একটু হাসি খুশি থাকতেই পছন্দ করি, তখনই শাশুড়ি বলতেন বা এগুলো কোথাও ঘুরে আসো এরকম। হ্যাঁ, কিন্তু আমার ছোটবেলা থেকেই ছিল যে একটু সাজগোজের প্রতি ঝোঁক ছিল, সাজাতে ভালোবাসতাম। তো আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আমার সাহেব বললো তুমি কেন না একটা বিউটি কোর্স করো, আমার বাসার নিচে একটা পার্লার দাও। আচ্ছা, হ্যাঁ, তো ওটা আমি করলাম, করে একটা বিউটি পার্লার করলাম, ওখানে পাশাপাশি একটা বুটিক্স হাউস করাতে বেশ ভালোই যাচ্ছে। কত বছর আগে? আজ থেকে এই করোনাতেই স্টপ করে দিলাম, এটা করে দিয়েছি। তো তারপর মা হলাম, আলহামদুলিল্লাহ। ওটা করার পর মেয়েকে সময় দিয়ে কিছুদিন আবার মানে যখনই আমি যখনই আপু আমি একটু মানে আমার মানসিক কোনো চাপ থাকে, তখনই আমার সাহেব বলে যে এটা করো ওইটা করো। হ্যাঁ, এরকম করে করে তারপর যখন আর কোথাও গেলে হয়তো আমাকে বলতো যে তোমার শাড়িটা সুন্দর, তোমার এটা ভালো লাগছে, তখন ভাবলাম ভালো জানি। হ্যাঁ, তখন মনে হলো যে এটা নিয়ে কেন না আমি কাজ করি। আচ্ছা, তো এই তো এই শুরু ক্যানভাস শুরু, বৃষ্টির ক্যানভাস শুরু। বেশ ভালো লাগলো। হাশমি আপা, আপনাকে আমার একটা প্রশ্ন আছে, যে আপনি যেহেতু পুষ্টিবিদ, অনেক পেশেন্টরা আসে আপনার কাছে, নিশ্চয়ই আপনি কিন্তু তাদের ডায়েট চার্ট করার সময় নিশ্চয়ই তাদের মানসিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, এগুলো আপনি জানতে চান। জি জি, হ্যাঁ, কারণ অনেক কিছুই তো এটার সাথে জড়িত। অবশ্যই, বাকিটা আপনি বলুন, জান, আপনার ফ্লোর দিয়ে দিলাম। আসলে কি, মানসিক চাপটা সামাল দেওয়ার জন্য খাবারটা অনেকটুকু, মানে পেটের স্বাস্থ্য ভালো থাকে, মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। গার্ড হেলথ তো গুড হেলথ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যখন পেশেন্টরা আসে, তাদের প্রতিদিনের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে আপনার রাতে ঘুমানো পর্যন্ত এই সময়টুকু আমার লাইফ স্টাইল শুনতে হয়। সে কি কাজ করছে, সে কোন ধরনের কাজ করছে, তার বাসা কোথায়, কয়টায় ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে কি করছে, কয়টার সময় নাস্তা করছে, কখন অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে কি খাচ্ছে, মানে এই হিস্ট্রিগুলো প্রতিটাই শুনতে শুনতে এক এক রকম। এবং অনেকে দেখা যায় যে অনেক রকমের মানসিক ধাক্কা বা মানসিক চাপে খাওয়াটাই এলোমেলো করে ফেলে, লাইফস্টাইলই এলোমেলো করে ফেলে, খুব কেক খেতে থাকে, লাইফস্টাইল এলোমেলো করে ফেলে, খাওয়া দাওয়া এলোমেলো হয়ে যায়, ঘুম কম হয়। আবার আপনার দেখা যায় যে এই মানসিক ধাক্কাগুলো অনেক ধরনের, সামাজিক, আর্থিক হতে পারে। আর্থিক ধাক্কাটা অনেক বড়। আবার দেখা যায় যে এই মানসিক যে একটা চাপ, ধরেন আমার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা যখন খেলা দেখি, একটা উত্তেজিত অবস্থায় থাকি, তখন কিন্তু একটা মানসিক চাপ থাকে, যে দলকে সাপোর্ট করে সে উঠছে কিনা। যেমন দেখা যায় 2 বলে 1 রান বাকি আছে, এটা একটা মানসিক একটা চাপ। আবার দেখা যায় যে চাপটা আমরা নিয়ে নিচ্ছি, সেটাই দেখা গেল ওরা ঠকে গেছে, ওদের কিছু যায় আসে না, আমরা আবার দেখা যায় যে মানসিক চাপ আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, অনেকভাবে, মানে সামাজিক মিডিয়া দেখা যায় যে ওর লাইফস্টাইলটা এত সুন্দর, আমারটা কেন ভালো না, নিজের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। তো একদম নিজের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। ভালো বলেছেন। এই গল্পটা নিয়ে আবার আসছি, আমাদের তো ফুরবে না আড্ডা, তো মাত্র শুরু হলো। একটা ছোট্ট বিরতি নিয়ে, নিশ্চয়ই একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছি। আসলে মানসিক চাপ, মানসিক ধাক্কা আমরা যাই বলি, সেটার সাথে যে জীবনযাপনের কত সম্পর্ক, সে বিষয়ে আমরা নিয়ে আসছি।
বিরতির পরই। থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আসলে মানসিক ধাক্কাটা কম বেশি সবারই আছে, থাকবে। মূল বিষয় হচ্ছে এখান থেকে কিভাবে উতরে আসা যায়, এখান থেকে কিভাবে ওভারকাম করে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যায়, সেটাই হচ্ছে বড় কথা। সমস্যা থাকবে, সমস্যা ছাড়া কারো জীবন নয়। একটা সমস্যা আসবে, আরেকটা সমস্যা আসবে, এভাবে যাবে আবার আসবে, কিন্তু সেটাকে আমাদের কাটিয়ে উঠতে জানতে হবে। এটাই হচ্ছে জীবন। ফিরে যাচ্ছি আবার আমাদের আড্ডায়। বৃষ্টি আপা, আপনার এই যে ক্যানভাসের গল্পগুলো যে শুনছি, তারপরে আপনার 17 বছর পর আপনি মা হয়েছেন, তো বিশাল একটা মানসিক ধাক্কা আপনার গেছে। স্বাভাবিক, কাউকে কখনো বুঝতে দিয়েছেন, কেউ হয়তো একটু হলেও টের পেয়েছে, কেউ হয়তো বোঝেনি, কেউ হয়তো টের পায়নি, হতেই পারে। তো এই জায়গায় আসতে আপনার ধাক্কাগুলো কি ছিল আরও, যেটা একটু অকপটে বলা যায়? আপনি তো কারণ উতরে এসেছেন, এই গল্পগুলো তো শুনতে চায় মানুষ। বা আপনার একটা পাশেও একটা মানুষ আপনার মতোই কাজ শুরু করেছিল, সে হয়তো পিছিয়ে গেছে। আমার গল্পটা আসলে আমি আসলে কাউকেই বুঝতে দেইনি যে আমার ভিতরের যে ঝড়, বা এটা তো আসলে প্রত্যেকটা মেয়েরই, যাদের আমার মতো হ্যাঁ আছে, তো কখনোই বুঝতে দেইনি। আমার সবচেয়ে যেটা কষ্ট হতো, আমি রুমের ভিতরে একরকম থাকতাম, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি, তো তাদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো সবসময় হাসি খুশি, মানে রুমের ভিতরে একরকম, বাইরে যখন আসতাম ভেতরটা বুঝতে দিতাম না, খুব হাসি মুখে বের হতাম। তো এভাবে করে তো ভাবলাম যে আমার আসলে একটু ব্যস্ত থাকা দরকার কিছু নিয়ে কাজ করার। কারণ আপনি তো আসলে ভেতরে চাপে আছেন। চাপে, হ্যাঁ হ্যাঁ, বলতে পারছেন না, স্বাভাবিক। তো তারপর যখন আমি বিউটি পার্লার করলাম, ওখানে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেলাম। সবার সাথে আমার খুব ভালো একটা, মানে সবার সাথে কথা, মানে তাদের যে আমি কাজ করতে পারছি তাদেরকে নিয়ে, তো এইগুলো নিয়ে বিভিন্ন মানুষের নানা ধরনের মানুষ আসছে, গল্প যখন এসে আমাকে একঘেয়েমি ছিল না। যখন আন্টিরা এসে আমাকে জড়িয়ে ধরতো যে তোমার কাছে এসেছি, বা তোমার হাসিটা দেখতে ভালো লাগে, মানে এইগুলো শুনলে মনে হতো যে আমার সুন্দর, হ্যাঁ খুব খুব সুন্দর। তো এইভাবেই আসলে পথ চলতে লাগলো। 8 বছর আমি এই বিউটি পার্লারের সাথে সংযুক্ত ছিলাম। তারপর তো যখন করোনা আসলো, তখন কোনোভাবেই কত বড় আমার মেয়ে? এখন ক্লাস 6-এ পড়ে, 12 ইয়ার্স। ও নিশ্চয়ই দেখছে আজকে আপনার এই প্রোগ্রাম, সে খুব খুশি, মা আমি তোমাকে এই টিভিতে দেখবো, বাহ এইরকম। তো এখন যে কাজটা নিয়ে আছে, এটা নিয়েও আমি খুব হ্যাপি, যেহেতু মেয়েদেরকে নিয়ে আমি কাজ করছি। যখন প্রশংসা পাই যে হ্যাঁ বৃষ্টি আপু এই জিনিসটা ভালো, তোমার ডিজাইনটা সুন্দর, তখন আসলে আজকের এই শাড়িটা কি বৃষ্টি? হ্যাঁ, এটা আমার, এটা বলতে হবে তো, হ্যাঁ বুঝবো কিভাবে, খুব সুন্দর। নিজের আমার ক্যানভাসেরই, আমার নিজের ডিজাইনের। আচ্ছা, এই তো আসলে অনেক চড়াই উতরাই তো সব আমাদের আছেই, যেমন সামাজিক বাধা, আর্থিক যে সমস্যাগুলো, তারপর কারিগরের ব্যাপার থাকে, এটা তো আসলে আমাদের যারা আমরা কাপড় নিয়ে কাজ করি, হ্যাঁ খুব ফেস করতে হয়। তো এগুলো আসলে সামাল দিয়ে কারিগর তৈরি করলেন, সে চলে গেল, ডিজাইনও চলে গেল, এরকম তো হয়। তো এগুলো নিয়েই আর কি, এগুলো ওয়ার্কআউট করে ভাবলাম যে এগুলো ধরে বসে থাকলে তো হবে না, আমাকে কিভাবে সামনের দিকে যেতে হবে, আরো ভালো কিছু করতে হবে, সেটা নিয়েই বুঝতে পেরেছি। রুম্পার কে দেখলে আমার কিন্তু কেক খেতে ইচ্ছে করে, কারণ সেদিনের কেকটা এত মজা ছিল যে দেখুন আপা, কেক খেতে ইচ্ছে করে। আপনি এত ভালো খাবারের কথা বললেন, আমার কিন্তু কেক খেতে ইচ্ছে করে। কেক এটা কম বেশি সবারই খুব পছন্দের একটি খাবার, খুব ভালো একটা, সেটাই কষ্ট কিন্তু কেক বানানো। রুম্পা, কষ্টে একটু শুনি তোমার গল্প। তুমি একটা ছোট মানুষ, আসলে এতক্ষণ আপনি বলতে আমার একটু অস্বস্তি লাগছিল, বলো তোমার গল্প। আমার সবচেয়ে বড় মানসিক ধাক্কাটা যখন হয়, আমার বাবা খুবই অসুস্থ, একেবারে যখন বিছানায় পড়ে গেল, আমার বাবা আর হাঁটতে পারবে না, চলতে পারবে না, যখন ডক্টর বলল পার্কিনসন ডিজিজে আক্রান্ত সে, তখন সবচেয়ে বড় ধাক্কাটা আমি খেলাম। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন, আমার ভাই ছোট, আমি বড়। আমার মা শিক্ষকতার পাশাপাশি শিক্ষকতা করতেন, হ্যাঁ, তার পাশাপাশি সংসারটা কিভাবে নিজে সামলিয়ে নিল, এবং বাবাকে দেখে মনে হতো যে কিছু একটা করতে হবে, আমাদের বড় হতে হবে, কিছু একটা করতে হবে যাতে ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারি।
সেটাই ছিল অনেক মানসিক ধাক্কা। তুমি একটু সময় নাও, তোমার গল্পে আবার আসবো। আপা, মন খারাপ করো না, আজকে তুমি সাকসেস, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় পাওয়া, বড় গিফট। এবং কিছু কিছু মানসিক ধাক্কা খেতে হয়। পথটা যদি খুব স্মুথ হয়, মসৃণ হয়, মানুষ কিন্তু স্বপ্ন দেখতে পারে না। হ্যাঁ, স্বপ্ন ছোট হয়ে যায় বা দেখেই না। তো ভালো, এটা তোমার সুখের কান্না। তোমার গল্পে আবার আসবো। হাসমি আপা, আপনি বলেন। আসলে মানসিক ধাক্কাগুলো যখন একটা মানুষ পায়, সেটা নিয়ে যদি ভেঙে পড়ে বা মনোবল হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আমরা সেটা থেকে ওভারকাম করতে পারবো না। হ্যাঁ, তো আমরা যখনই একটা প্রফেশনই বলি, আবার বলি কাজেও বলি, যে কোনো জায়গায় বলি, এই ধাক্কাগুলো নিয়েই আমাদের জীবন। আচ্ছা, একটা কথা বলি, আমি থামিয়ে দিলাম, ওর মন খারাপ, সবাই কেমন কষ্টের কথা বলছি, আপনি 2-4 লাইন গান গাইবেন বললেন, একটু গানটা গিয়ে পরিবেশটা হালকা করে দিন, জাস্ট 2-4 লাইন গান। আমার পছন্দ হলে মিলে গেলে আমিও গাবো আপনার সাথে। অবশ্যই, যেমন শুরুর আগে আপাও বলতেছিলেন কেউ কিছু করেননি, তো যাই হোক, একটু পরিবেশটা হালকা করে, সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ওকে আপা। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। বাহ, এই যে সুরের আগুন লেগেছে, হাসো আপা। যান, আপনার পরের গল্পটা শেষ হয়নি। জি, আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে মানসিক ধাক্কা যেহেতু থাকবে, এই ধাক্কাকে আমাদেরকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমাদের সাকসেস এবং আমাদের চলার পথের সঙ্গী। তখনই আমাদের মুখে হাসি আসবে, তখনই আমরা ভালো থাকব। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আমরা ডায়েট চার্টে বলি, নিয়ম কিন্তু সেই নিয়মগুলো গদবাঁধা না, আপনার জীবনেরই একটি অংশ। এটা যদি আমরা জীবনের একটি অংশভাবে চিন্তা করি, তাহলে এটা আমাদের সহজ হয়ে যায়। খাবার সময় একটু চিন্তা করে খেতে হবে, যেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত সবজি, মাঝে মাঝে একটু প্রিয় খাবার খেতে হবে। প্রিয় খাবার থাকবে, এটা আমরা কখনোই বাদ দিই না। খাবো অবশ্যই, কিন্তু পরিমাণে অল্প খাবো, কিন্তু পরিমাণে অল্প। আসলে একটা বয়সে এসে, এখন মনে করেন আমি যে এই যে এসেছি, আপনার যে বয়সে যাচ্ছি, একটা সময় তো অবশ্যই মানে এই হঠাৎ করে শুরু করার চেয়ে জীবনের শুরু থেকে যদি অভ্যাসটা ভালো করি। আমরা এইটাই বলছি যে মানসিক চাপ এবং ধাক্কাটা সামলানোর জন্য ছোটবেলা থেকেই একটা মানুষের লাইফস্টাইল থেকে শুরু করে সবকিছু আমাদের একটা মোকাবেলা করবার মতন ক্ষমতা থাকতে হবে। তাদেরই মেন্টাল স্ট্রেংথটা ভালো থাকে। তাহলে ছোটবেলা এটা একদিনে হবে না, এটা আমাদের আজকে 40 আপ আমরা অলরেডি হয়ে গেছে, তো সেটার পরে যদি আমি আরো বেশি, আচ্ছা সেটা অবশ্যই না, আমিও বেশি, সমস্যা নাই আপা। তো এই বয়সে এসে যখন আমরা এটা প্র্যাকটিস করব, সেক্ষেত্রে এটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। তো ছোটবেলা থেকেই এই মেন্টাল স্ট্রেসগুলো কন্ট্রোল করবার মতন এবং আমাদের লাইফস্টাইলে খাবার এবং আমাদের মনটাকে শক্ত রাখার জন্য সবকিছু মিলিয়ে একটা প্র্যাকটিস খুব জরুরি। তা না হলে আমরা এই মনোবলকে শক্ত না রাখলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। যতই বলি যে হঠাৎ করে শুরু করে লাভ নেই, তারপরে বলবো যে হোক না শুরু। সেটাই, আমারই এই পুষ্টিবিদ বা নিউট্রিশনে আসাটা অনেক দেরি করে, তারপরও আমি যে এতটুকু এসছি, আমাকে সবাই বলে হোক না শুরু। হ্যাঁ, এটাই। আর হচ্ছে আমি আমার যে কলিগদের পেয়েছি, তারা যে আমার সাপোর্টিভ এবং যতটুকু আমাকে এতক্ষণ আজকে এই জায়গায়, আমি তাদের অনুপ্রেরণা। হ্যাঁ, রুম্পা বলতে পারবে কিছু গল্প? বলো। মেইন ইয়েটা হচ্ছে সাপোর্টটা হচ্ছে পরিবার থেকে। তো আমি যখনই কিছু প্রথম শুরুটা যখন হলো, আমার মায়ের জন্মদিন, আমি একটা কেক বানাবো, তখন হচ্ছে আমি একেবারে নতুন, আমার কাছে ওভেন নেই, বিটার নেই, তারপরও আমি মাকে একটু খুশি করার চেষ্টা। তখন হচ্ছে আমি সেই দোয়াতেই তুমি আজকে এই জায়গায়। হ্যাঁ, তখন আমি একটু নিজের মতো করে ইউটিউব দেখে একটা কেক বানালাম, মানে যেমনই হোক কেকটা আমার মা কি খুশি। ওটার মধ্যে ছিল ভালোবাসা, যত্ন। হ্যাঁ, এটা খুবই আনন্দের একটা ঘটনা ছিল। সেটা থেকে আমার শুরু, যে এটা থেকে আমি কিভাবে বেটার করতে পারি, এটাই তোমার অনুপ্রেরণা। বৃষ্টি,
আপনার? আমি আসলে প্রথম থেকেই আপনাকে দেখছি। আমাকে দেখতে হলে কথা বলতে হবে, খুব খুব এটাই হচ্ছে পছন্দের আপনি একজন। যখন শুনলাম যে আপনি আছেন, অনেক বেশি আত্মহারা কি যে খুব কাছ থেকে দেখব, খুশি হলাম, মানে ভালো লাগলো জেনে। এটাই আমার জন্য ব্লেসিংস, এটাই আপনাদের মানে আমার জন্য আপনাদের দোয়া। আপনার চলার যে জীবন যাপনটা আপনি তো প্রায় সময় শেয়ার করে থাকেন, ওটা দেখে মনে হয় কি যে না, লাইফ ইজ বিউটিফুল। অন্য গল্প আমি খুবই লজ্জা পাচ্ছি, শেষে আমি কিন্তু প্রোডিউসারকে ডাকবো যে আপনার জীবনের গল্প বলুন। থ্যাংক ইউ, খুশি হলাম, ভালো লাগলো জেনে। আমি যখন একটু, আমার মনে হয় যে একটা মেয়ে, আপনি যে বললেন যে একটা লাইফস্টাইল, আপু বললো যে লাইফস্টাইলটা যদি গোছানো হয় বা খাওয়া দাওয়া, তারপর এর মধ্যে আছে এক্সারসাইজ, হ্যাঁ, একটা মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব নিজের যত্ন করেন। হ্যাঁ, আমার খুব ভালো, আমি আসলে নিজেকে খুব ভালোবাসি। আমি যখন প্রতিদিন আয়নায় দেখি, আমি নিজেকে নিজেই দেখে খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ। কারণ আমাকে যে নিজেকে ভালোবাসতে না জানে, আমার মনে হয় না যে আরেকজনকে ওইভাবে ভালোবাসবে। সেলফ লাভ যেটাকে বলি, সেলফ কেয়ার যেটাকে বলি, তো সেলফ রেসপেক্ট। যখন মন খারাপ হয় আমি তখন সুন্দর করে একটু সাজুগুজু করি, ভালো একটা ড্রেস পরি, তারপর ঘুরতে বেরিয়ে যাই। হ্যাঁ, আমার নিজেকে নিজে গিফট করেন। হ্যাঁ, একটু শপিং করলে, একটু বিউটি পার্লারে যে বসে থাকলে আমার খুব ভালো লাগে, আসলেই মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, মন ভালো করার গল্প আমাদের আরো হবে, ভীষণ ভালো লাগলো জেনে। আমাদের মোটামুটি একই রকম, এভাবেই মন ভালো হয়। ছোট্ট বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি মন ভালো করার গল্প নিয়ে। খুব শীঘ্রই থাকুন আমাদের সাথে। ফিরে এলাম মন ভালো করার গল্প শুনতে, কিন্তু আসলে তো মন খারাপ হয়ে যায়, কারণ আমাদের জীবনের যুদ্ধটা যখন আমরা শুনি মনটা আসলেই খারাপ হয়ে যায় ইমোশনালি, এবং সেই চোখে যে পানি চলে আসে সেটা আনন্দের। কিন্তু এই আনন্দের পানিটা একসময় ছিল না, তখন ছিল কষ্টের। হ্যাঁ, সেই কান্নাগুলো সবাই শুনতে পায় না, সবাই বুঝতে চায় না, বুঝেও বুঝতে চায় না। যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। যাই সেই যুদ্ধের গল্প শুনতে। রুম্পা, তোমার গল্পটা একটু অসমাপ্ত রয়ে গেছে, শুনতে চাই। আমি মনে করি এই মুহূর্তে আমাদের সামনে যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, তাদের একটু আগ্রহ রয়ে গেছে। তোমার বাবার খবরটা পুরোপুরি জানা হয়নি, বাবার এখন কি অবস্থা। তোমার মা তো এক হাতে, বাবা এবং মা দুজনই এখন, সে ম্যান এবং ওম্যান দুটোই। কিন্তু তোমার বিয়ে হয়েছে, তারপর ছোট একটা ভাই আছে, ও কত বড়। অনেক যুদ্ধ তোমার মা কিন্তু এই ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে সে একজন পাওয়ার হাউস। বাকিটা তুমি বলো। আমার মা একজন সাহসী যোদ্ধা আমি মনে করি। এখন আমার বাবার বর্তমান যে অবস্থা, সে একেবারে পুরোপুরি বিছানায়, সে নিজে খেতে পারে না, হয়তো ওয়াশরুমেও যেতে পারে না, এবং তাকে সামলিয়ে এবং হচ্ছে রান্না বান্না সব কিছু, সংসারের সব কিছু, বাজার থেকে শুরু করে সব কিছু সে সামলিয়ে, চাকরি সামলিয়ে আমাদেরকে বড় করে, এবং আমার ভাই বর্তমানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, মাত্র সেকেন্ড ইয়ারে, তার পড়াশোনা চালাচ্ছে। এই সব কিছু সামলিয়ে সে তারপরও হেরে যায়নি, সে একজন যোদ্ধা, এখনো হাসি খুশি একজন মানুষ। আমি যাই হতে চাই, বড় হয়ে এখনো আমার মায়ের মতো হতে চাই। কিন্তু এ তো গেল মানসিক চাপ, পুরো জার্নিটার সাথে তো অর্থনৈতিক একটা ব্যাপার সাংঘাতিক রকম জড়িত। এবং আমার কাছে তো মনে হয় যে তোমার মার একা সামাল দেওয়াটা কতটুকু সম্ভব ছিল বা এখনো সম্ভব আমি জানি না। পাশে তো কারোর না কারোর আসা উচিত ছিল, সেরকম কাউকে পেয়েছো? পাশে আমার মায়ের পাশে আমি ছিলাম, আমার পাশে আমার মা ছিল, এরকমই পরিবারের মানুষরা। এছাড়া বাইরের মানুষরা আসলে একটা সময় সেরকম থাকে না, শুধু খোঁজ খবর নেওয়া ছাড়া। যখন মনে হয় যেখানে অনেক কিছু করতেই হবে, তখন তারা একটু দূরেই থাকে, একটু দূরেই সরে যায় একটা সময়। সেটাই। যাক, এখন মাকে দেখে তো তুমি শিখলে যে জীবনে আসলে সে যুদ্ধ করে তোমাদেরকে জয়ী করেছে। সুতরাং মার যাতে মানসিক ধাক্কাটা একটু সামাল দিতে পারে, দেয়াটা খুব টাফ। হ্যাঁ, দেয়াটা খুব টাফ। ওনার মনের খবর তো উনি কাউকে বলবে না, যেটা বৃষ্টি বললেন যে আমি রুমের ভিতরে একরকম, রুমের বাইরে আর এক রকম। তো তোমার মাও কিন্তু আসলেই তাই, সে ভেতরে একরকম, বাইরে আর এক রকম।
এখন বাকিটা তোমাদেরকে অন্তর্যামী হতে হবে, বড়তে বড়তে বুঝতে হবে মায়ের মনটা, অন্তত মানসিক শান্তিটা যদি দেয়া যায় সেটাও অনেক বড় ব্যাপার। হাসমি আপা? আমার মা, আমি যখন 1 বছর তখন আমার বাবা মারা গেছেন, তো আমরা 5 বোন 1 ভাই। তো আমার মায়ের এই জার্নিটা, আমার মার বয়স তখন 32। মানে ওর মা যেমন বৃষ্টির মা টিচার ছিলেন, আমার মা কিছু করতেন না, তবে সেলাইয়ের কাজ করতেন। সেলাইয়ের কাজ করতেন এবং সেটা করতেন। এবং আমার বাবা যখন মারা যায় তখন আমার বড় বোন এসএসসি পরীক্ষা দিয়েছে। তো সেই সাথে মা সেলাইয়ের কাজ করছে এবং আমাদের একবার গ্রামে চলে গিয়ে আবার ঢাকায় ফিরে আসা, 5টা ভাই বোন। তো স্বাভাবিকভাবে তাকে একটা মানসিক চাপ, মানে আমরা মনে করি আমাদের মা আমাদের আইডল। তো আমার মা মারা গেছেন 84 ইয়ার্সে। তো এই যে 42 এবং 84 এই বছরগুলোতে ওনার যে মেন্টাল স্ট্রেস গেছে, সেইটা লাস্টের দিকে, মানে উনি যে এতটা মানসিক শক্তি, এবং উনি কখনো কোনো বিপদে পড়লে আগে দোয়া করতে বসতেন, আগে আমাদের বলতেন সবাইকে যে তোমরা দোয়া পড়ো। ওই অটোমেটিক দেখা যেত যে আমরা সেখান থেকে মুক্তি পাচ্ছি। এই করতে করতে লাস্টের দিকে 80 ইয়ার্সে এসে উনি ডিমেনশিয়ায় শুরু হয়ে গেল। এবং এত যে প্রেশার ছিল, এই জন্যই মানসিক চাপটা, ধাক্কাটা কতটুকু মর্মান্তিক, ওনার ডিমেনশিয়া হয়ে গেল। আর পারলেন না সামলাতে। লাস্টের দিকে এই 4টা বছর ওনার এই ডিমেনশিয়ায় উনি চলে, মানে কাউকে চিনতে পারছে না। ওনার আগের বাড়ি উনি ফিরে যাচ্ছে, অতীতের কথা মনে থাকছে, প্রেজেন্ট মনে থাকছে না। এবং ছোট্ট একটা বাচ্চা যেরকম, ঠিক তাকে আমরা সেভাবে। শেষের দিকে একা হয়ে গিয়েছিলেন, কথা বলার লোক ছিল না? না, আমরা সব ভাই বোনের বিয়ে হয়ে গেল। আমার বড় বোনের সাথে আম্মা থাকতেন। তো বড় বোন যখন অফিসে যেতেন, আম্মা প্রায় সময় একা থাকতেন। তো সেই থেকেই আস্তে আস্তে আম্মার একা হয়ে যাওয়া। আসলে কিন্তু একাকিত্ব থেকে এটা ছিল। আর নাতি নাতনিরা ছিল, কথা বলার লোক। হ্যাঁ, নাতি নাতনিরাও ছিল। নাতি নাতনিরা যতদিন ছিল ততদিন ভালোই ছিলেন, কিন্তু ওই নাতি নাতনি একটু সরে আসাতে আবার সেটা ডিমেনশিয়া। যেমন আমরা বাইরের জগতে দেখি যে একটা সময় সবার ডিমেনশিয়া, কারণ বাইরে তো একা একা হয়ে যায়, একক পরিবার, একা এরকম ম্যাক্সিমাম। তো আমি দেখেছি যে বয়স হয়ে গেলে তাদের সাথে গল্প করতে হয়, তাদের সাথে গল্প করতে হয়। আমি একটা ছোট্ট, যেহেতু আজকে আপনাদের সাথে গল্প, আমার একটা ছোট্ট গল্প এই জন্যই করি, দর্শকদের জন্য উপকার হবে। সেটা হচ্ছে আমার শাশুড়ি 84+। তো ওনাকে আমি ইচ্ছে করে না, এরপর দেখি যে এটাই ওনাকে কাজে দিচ্ছে। বাজারের লিস্ট থেকে শুরু করে বাজার করে আনার পরে ওনাকে হিসেবটা করতে দেয়া, বলি মা 2000 টাকা দিয়েছিলাম, দেখেন তো ঠিক আছে কিনা, আচ্ছা মা দেখেন তো বাসায় চাল ডাল কি আছে। আর উনি নিজেই ব্যস্ত থাকেন, ওনার গুণ এটা। তারপরও, এবং ওনার সাথে আমি পুরোনো দিনের গল্প করি, ওনার গল্পগুলো শুনতে চাই, খুব বলতে চাই। একটা বয়সে মানুষ কিন্তু নিজের গল্পগুলো বলতে চায়। হ্যাঁ, তো এই সুযোগটা কিন্তু কেউ দেয় না পরিবারের মানুষ। আমার মা যতদিন বেঁচে ছিলেন, ওই ফ্যামিলির যে ওনার যে এত বছরের জার্নি, উনি বললেন রান্না হয়েছে, আজকে মুখ এসে খেতে দাও, মানে ওনার যে পুরানো অভ্যাসটা উনি সবসময় বলে গেছে। এগুলো যখন হারিয়ে যায় মানুষ, আসলে একক পরিবার তো, এই ডিমেনশিয়াগুলো কিন্তু, অসুখ একটা আছে ডিমেনশিয়া, এগুলো একটা কারণ। ডাক্তার এটাই বলছিলেন যে ওনাকে ওনার নাতি নাতনির মধ্যে ছড়িয়ে রাখবেন, উনি ভালো থাকবে। সেটাই বড়। আমার বৃষ্টি, আপনি কিন্তু বারবার বলছিলেন আমার কোনো ধাক্কার গল্প নেই। এখন মনে পড়ছে, যেমন আমার মাও সেম, আপু বললেন যে আমাদেরও খুব ছোটবেলায় বাবা হারিয়েছি। তো মা সব একাই, আমাদের পড়াশোনা, বিয়ে শাদী সব কিছু। আর মা ছিলেন এমন একটা মানুষ যে কারো কাছেই কি বলে নিজেকে চাইবেন না। এবং আমার বাবার এমনভাবে সেবা করেছেন উনি, মানে 2.5 বছর বাবা হসপিটালে ছিলেন। আমার মাকে কখনোই মানে বিরক্ত হতে দেখিনি, এবং আমাদেরকেও কখনো ইয়ে করেননি যে তোমরা এটা করো ওটা করো এরকম। তো আসলে মাকে দেখেই তো আসলে শেখা। তো মায়ের মতো হতে পারছি কিনা জানি না, তবে যে ফ্যামিলিতে এরকম সংগ্রামী মা থাকে, আমার মনে হয় যে মাকে দেখে আমরা শিখি অনেক কিছুই। তবে মাকে বেশি আমরা মেয়েরা ফিল করি যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, বাস্তব জীবনে পড়ি, তখন ও যে মা বলে না, বুঝবি একদিন বুঝবি, তখন ওই একদিনটা
বাচ্চার জন্য এত মায়া কেন, বুঝবি। হ্যাঁ বুঝবি। তবে অনেকেই আসলেও তাই মনে হয় সেটাই যে আজকে যখন আমি আমার বাচ্চার কথা মনে করি তখন আমার মনে হয় আমার মা তো আমার জন্য এমন করতেন। তো মায়ের ওই ফিলিংসটা এখন নিজে খুব উপলব্ধি করতে পারি। এই মানসিক একটা এটাও কিন্তু একটা মানসিকভাবে একটা চাপ বা ধাক্কা বলতে পারেন। আমার মাকে আমি হারিয়েছি প্রথম রোজায়, গত প্রথম রোজায়, এবং কেন যেন আনফর্চুনেটলি আমি ছিলাম ওই সময়টাই। তো এই ধাক্কাটা আমি আজকেও আসার আগে দিয়ে আমার কথা মনে হলো। ভাগ্য দুর্ভাগ্য দুটোই, ভাগ্য এবং কষ্ট দুটোই। সেটাই যে আচ্ছা দেখলাম শেষ নিঃশ্বাস, আবার সেটা ভোলাটা খুব টাফ। সেটা আইসিইউতে ছিল, ওই পর্যন্ত যেতে পারিনি পরে, কিন্তু ওনার লাস্ট পর্যন্ত ওনার সান্নিধ্যে ছিলাম। তো যাই হোক, মা হারানোর যে একটা ধাক্কা, আজও দুপুরবেলায় আসার সময় একটু কান্না করে এসেছি আম্মার কথা মনে হওয়াতে। আমার খুব ইচ্ছা ছিল, এখন আরো তত বেশি মনে পড়বে। আমার খুব ইচ্ছে ছিল একটা ভালো জায়গায় যাব, ভালো জায়গায় পৌঁছাবো, প্রফেশনে থাকবো। তো আম্মা যদি দেখে যেতেন, এই জিনিসটা খুব ফিল করি। ওপারে বসে দেখছেন উনি, এবং আপনাকে অবশ্যই দোয়া করছেন। সেটা চাই। রুম্পা, কিছু জমেছে গল্প নতুন কোনো? কোন বিষয় বলবো? বলো। জীবন তোমায়, তুমি তো যেমন টিচার, তোমার আশেপাশে তো কত মেয়েদেরকে দেখেছো, হ্যাঁ, কিভাবে যুদ্ধ করছে, কেউ যুদ্ধে হেরে গেছে। তুমি যে কেকের যেখানে তোমার ওখানে কাজ করছে তোমার ইয়েতে, হ্যাঁ, তোমার যে জায়গাটা আছে সেখানে তো কত মেয়ে এসে তৈরি হয়ে আবার হারিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আবার যুদ্ধ করে ঠিকই টিকে আছে। সেরকম গল্পই, কারণ তোমাদের বৃষ্টির আর তোমার গল্পগুলো কিন্তু কাছাকাছি হবে, যেহেতু তোমরা উদ্যোক্তা, তোমাদের সাথে এরকম অনেকেই সেই কাজ করে। সেরকম এই বেকিং সেক্টরটা এমন, আর একটু বলি যে সেখান থেকে কাউকে তুমি এরকম আবার ফিরিয়ে আনতে পেরেছো, সেই চেষ্টা করেছো কিনা? বেকিং সেক্টরটা এমন যে প্রচুর কম্পিটিশন এখন, হ্যাঁ, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে, এবং এমন একটা কম্পিটিশন যে সবাই এখন বেকিং নিয়ে কাজ করছে। যখন শুরু করেছি তখন খুব কম ছিল এই জায়গাটায় যারা বেকিং কেক নিয়ে কাজ করছে। বর্তমানে কিন্তু খুবই অনেক কম্পিটিশন। কোভিড থেকেই শুরু হয়েছে এই কাজটা, হ্যাঁ, কিন্তু 2003 থেকে একেবারে পুরো দমে। হ্যাঁ হ্যাঁ। তো এরকম এখন অনেক মানুষ ভালো কাজ করছে, কিন্তু বিজনেসে এসে পিছিয়ে যাচ্ছে, হয়তো কাজটা বন্ধ করে দিচ্ছে। তো এরকম মানুষ যারা আমার কাছে থাকে, ফ্রেন্ড লিস্টে আছে, তাদেরকে সবসময় আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে দেখো, হেরে গেলে চলবে না। এই কাজটা আসলে যে কোনো কাজই অনেক ধৈর্যের প্রয়োজন। তো সেই ধৈর্য, সফল ব্যক্তিদের কাজ হিস্ট্রি হচ্ছে তারা অনেকবার হেরে গিয়েছে, হ্যাঁ, সেখান থেকে উঠে এসেছে। হ্যাঁ, যেমন ডেলিভারি বিষয় নিয়ে কেউ যদি একটু প্রবলেম ফেস করে, তাকে আমি একটু কিছু সাজেশন দিয়ে দেই যে এটা এখানে একটু যোগাযোগ করে দেখো। প্রফেশনের ওই জেলাসিটা নেই, বরং সে আগাক। হ্যাঁ, ভালো। কোথায় কোর্স করলে ভালো হয়, কোন ক্রিমটা ইউজ করলে ভালো হয়, কোন ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করলে, এইভাবে আমি, আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসে। আজকে তোমার কাছ থেকে আমি নেব। হ্যাঁ, আচ্ছা, আমাদের এক বন্ধু মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে গান গায়, দেখি একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা মিষ্টি আপু। আপু ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপনাকে অনেক সালাম, অতিথিদের অনেক সালাম, শুভেচ্ছা। কেমন আছেন? খুবই ভালো আছি, পুরো স্ক্রিন জুড়ে আপনাকে দেখছি তো, এই জন্য আরো ভালো লাগছে। কেউ নাই, শুধু আপনি। আপনি কি একটু কথা বলেন, একটু গানও শুনি। আপু কি আজকে আমাদের সব বন্ধুদের, নেক্সাস জু আড্ডার বন্ধুদের আজকে একটা গেট টুগেদার ছিল। তো পাশাপাশি আমাদের বাসার কাছে আমি একটু দৌড়ে চলে আসছি আপনাদের সাথে জয়েন করার জন্য। ওখানে এখনো সবাই নাচ গান আনন্দ ফুর্তি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাকে দেখে, ভালোই লাগছে। একটা গানই করে ফেলেন, কথাও শুনি। তবে আজকের বিষয়টা খুব অন্যরকম, মানসিক ধাক্কা। এটা নিয়ে আসলে আমাদের বলার অনেক কিছু আছে। আপু, মানসিক ধাক্কাটা আমি এখন পর্যন্ত এখনো অতটা পাইনি, তবে বাবা মারা যাওয়ার পরে কিছু প্রেজেন্ট সিচুয়েশন এসেছিল, অ্যাডভার্স সিচুয়েশন, সেগুলো শক্ত হাতে ট্যাকল দিতে হয়েছে আপু। আর মানসিক ধাক্কাটার সময় শক্ত থাকতে হবে, আল্লাহকে বারবার স্মরণ করতে হবে, এবং সকল মুসিবত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, যত মেঘ তত রৌদ্র আসবে, তবে বিপদে ধৈর্য হারালে চলবে না। এইটা আমি সামান্য অভিজ্ঞতা থেকে বুঝি। এই আচ্ছা, গানটা ব্রেক থেকে এসে শুনবো। আপনি থাকবেন, যাবেন না নাচানাচি গান টান করতে, এখন আমাদের গান শুনিয়ে তারপরে যাবেন। একটা বিরতি নিয়ে আসছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আমাদের আড্ডা কিন্তু জমে গেছে, এবং এই মিষ্টি আপুর গান শুনবো আমরা। থাকুন আমাদের সাথে।
ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আসলে বলতেই ভুলে গেছি, আমাদের জুমে অনেক বন্ধুরা সবসময় আসে, আজকে নাকি তারা অনেক আড্ডা দিচ্ছে, একজনকে পেলাম। আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন আমাদের এই আড্ডায়। আজকে তো প্রায় শেষের দিকেই, আমাদের এখানে আইডি, পাসকোড সবই আছে টেলিভিশনের স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো চলে যাচ্ছি মিষ্টি আপুর গান শুনতে। মিষ্টি আপু, জি আপু, আমি আজকে আপনি একা আপনার রাজ্যে রানী, হ্যাঁ গান করেন। হ্যাঁ, কিন্তু কিন্তু আপু জানেন সবাই একসাথে হলে বেশি মজা লাগে। তা তো মজাই হয়, কিন্তু সবাই, হ্যাঁ। তো আপু আপনার জন্য আমি গান করছি অল্প একটু। আচ্ছা। আমি যে ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের ফুল, তাই আমায় গান ধরে না, তাই আমায় দেখে গান ধরে না, উদাসী বুলবুল কাগজের ফুল, আমি যে ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের ফুল। কিন্তু মিষ্টি আপু, আপনি কাগজের ফুল না, আপনি জলজ্যান্ত সুন্দর একটা ফুল। অনেক ধন্যবাদ। এই যে নাহিদা নেলি আপা চলে আসছে। নাহিদা নেলি আপা কি আড্ডাতে যাননি? আপনাদের আজকে যে আড্ডা সেখানে যাননি? শুনতে পাচ্ছেন নেলি আপা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। আসলে মানসিক ধাক্কাটা আসলে মানুষের জীবনে সবসময় না, হঠাৎই আসে। তো আজকে বিষয়টা আসলে সুন্দর একটা বিষয়। তো আমার জীবনে মানসিক ধাক্কাটা ছিল আমি ছোটবেলায় যখন মা মারা যায়, তখন আসলে ওইটাই আমার অনেক বড় একটা ধাক্কা ছিল আমার জীবনে। তারপর তো আছেই নিজের পরিবার, ছেলে মেয়ে যখন খারাপ কিছু হয়, সেটাও কিন্তু একটা বড় মানসিক ধাক্কা। তো ওইটা সামনে উঠতে হয়, ওইটা সবারই আসলে উচিত। ওই যতই ধাক্কা আসলে নিজেকে শক্ত রাখতে হবে ওইটা মোকাবেলা করার জন্য। তো আমাদের উচিত ওই মানসিক ধাক্কাটা যেন আমরা সঠিকভাবে এবং শক্তভাবে আমরা সামনে নিতে পারি। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। হাসিনা আপা, আপনার স্ক্রিনটা সোজা করুন। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? হাসিনা আপা মনে হয় শুনতে পাচ্ছে না। ঠিক আছে, আমরা দেখি হাসিনা আপার স্ক্রিনটা ঠিক হয় কিনা। শুনতে পাচ্ছে না, আপনি বলুন। এই যে বললেন যে মানসিক ধাক্কাটা আসলে কি, এই যে আজকে আপনার মেয়েটা ছোট, টিনেজ, তাই না? খুব মারাত্মক একটা বয়স। কিন্তু এই সময় বাচ্চাদের কাছে কিন্তু মা বাবা শত্রুর মতো। সবার কথা সত্যি ঠিক, মা বাবা যা বলছে ভুল বলছে, তারা ঠিক বলছে না। এবং এই সময়টা কিন্তু ট্যাকল করাটা, এটা কিন্তু একটা সাংঘাতিক মানসিক চাপ। কারণ ও আবার একটাই বাচ্চা, ছোট ভাই বোনও নেই। এই সময়টা কিন্তু, এবং এখন তো সারাদিন দুনিয়া খোলা একটা, মানে আমরা ডিজিটাল যুগ। হ্যাঁ, তো সেখানে আপনি এই মেয়েটাকে আপনি কিভাবে সময় দিচ্ছেন, বা কিভাবে উচিত আসলে? আমার সাথে আমার মেয়ের যে সম্পর্কটা অনেকটা ফ্রেন্ডলি, খুব ভালো। আমি আগে ওকে বলি যে তোমার বেস্ট ফ্রেন্ড কে? হ্যাঁ, ও বলে যে মা। তো তারপরও যেহেতু এখন ওর অনেক কিছু চেঞ্জ, মেজাজ খিটখিটে থাকে, মাঝে মাঝে একটু রাগ হয়ে যায়, তখন আবার বোঝে তুমি এভাবে বললো যে মা সরি, মানে বুঝতে পারি যে ওর চেঞ্জ আসছে। তো আসলে অভিনয় করতে হয় কিন্তু ওদের সাথে, বুঝে শুনে কথা বলতে হয়। সেই তো ওকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। আর এই তো, হ্যাঁ, মানে যেটা আসলে করতে হয় যে ভয়টা যেন ওর ভিতরে না ঢুকে। যখন এইসব বাচ্চারা কি করে, যদি ফ্রেন্ডলি সাপোর্টটা না পায়, ও আর কিছু জানাবে না ওর পরিবার। ফ্রেন্ডলি না হলে ওর বন্ধুরা জানবে, এবং এখনকার বন্ধুরাও কেমন এসে বলে না, আগে যেমন আমরা গিয়ে বলে দিতাম যে এখনকার বাচ্চারা খুব বেস্ট ফ্রেন্ড, ওরা বলে না, কিন্তু এখন ওরা নিজের ভিতরে লুকিয়ে রাখে। আর ওই অভয় জায়গাটা তৈরি করাটা খুব দরকার। রুম্পা, বাচ্চারা কথা বলে। রুম্পার তো বিচি আছে নাকি? না না, ছোট মানুষ, বেবি নেই, তবে আমার স্টুডেন্টরাই আমার বেবি। হ্যাঁ,
না আমি হ্যাঁ তোমার স্টুডেন্টদের কথা বলো তো, ওরা কিরকম বয়সী? ওরা হচ্ছে, আমি হচ্ছে প্রেপ 2 এর ক্লাস টিচার, তো আমার বেবিরা হচ্ছে 6 ইয়ার্স। একদমই শিশু তারা। একদম, হ্যাঁ। এবং তাদের সাথে তোমার তো খুবই কথা বলা থেকে সমস্ত কিছু ওদের হয়ে যেতে হয়। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। ওদের সাথে ওদের মতো বয়সী হয়ে মিশে যেতে হয়। ওদের যেমন প্রিয় মানুষ রুম্পা মিস, আমারও প্রিয় মানুষ, একদিন না দেখলে ভালো লাগে না। কিন্তু আমাদের ছোটবেলা মনে আছে আমরা কোনো শিক্ষককে ভয় পেতাম। হ্যাঁ, এই ভয়ের সম্পর্কটা না থাকাটাই ভালো, তাই না? তো তোমার এই যে তুমি যে জায়গাটায় আছো, যে কেকস অ্যান্ড বেকস, তুমি তো টিচার, আবার এই জায়গাটায় তুমি সময়টা কিভাবে ম্যানেজ করো? আমার স্কুলটা হচ্ছে দুপুর পর্যন্ত, 2টা 15 পর্যন্ত, বাসায় আসতে আসতে ফ্রেশ হয়ে 3টা, এরপর কিছু কাজ আমি বিকালে করি, কিছু রাতে করি, এভাবে এভরিডে। হ্যাঁ। তো তুমি একটু মানুষকে একটু বলো, একটু সাজেশন দাও যে আসলে সবকিছু টাইম ম্যানেজমেন্ট কিভাবে সবকিছু সামাল দিয়ে, বা তোমার জীবনের এই মায়ের যুদ্ধ, বাবার এই যুদ্ধ, সবকিছু মিলিয়ে আবার তুমি সংসার করছো, এটাও আরেকটা তোমার চাপ। হ্যাঁ, আর ভাইটা ছোট, তো একটু 2-4 লাইন বলো দর্শকদের উদ্দেশ্যে। সাজেশন হিসেবে আমি বলতে চাই যে কোনো কাজে ধৈর্য প্রয়োজন, ধৈর্য সহকারে আর সাপোর্টিভ কাউকে পাশে পেলে অবশ্যই সম্ভব। তো মেয়েদেরকে অবশ্যই নিজে ভালোবাসা উচিত, এবং কিছু করতে হবে মনে, সেটা ছোট থেকেই মনে রাখা উচিত যে কিছু করব, কিছু করতে হবে, সেটাই। আচ্ছা, আমাদের জুমে তো হাসিনা আপাকে দেখেছিলাম, হাসিনা আপা আবার কই চলে গেলেন। মিষ্টি আপু একটু কথা শুনি, আর একটু মানসিক ধাক্কা নিয়ে একটু কথা শুনি আজকের বিষয়টা নিয়ে। আনমিউট করুন, শোনা যাচ্ছে না। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, আসলে এই যে কাগজের ফুল গানটা গাইলাম, এইটার সাথে রিলেটেড। আমি যদি তরজাজা ফুল, কিন্তু যখন মানসিক ধাক্কাটা লাগে তখন নিজেকে এত ভ্যালুলেস মনে হয় কাগজের ফুলও না। তবে মানুষ যারা নেগেটিভ পার্সন, তাদের কাছে যারা প্রকৃত ভালো মানুষ, তারা কিন্তু মূল্যায়ন করে। আর বিপদে একটু পাশে থাকা দরকার সবার জন্য, আমি মনে করি। এবং আমরা সবসময় ভালোর সাথে থাকবো, এবং ভালোরাই সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়। একদম, অনেক ধন্যবাদ। ধাক্কাটা আসবে। অনেক ধন্যবাদ নেলিয়াপা, নাহিদা নেলিয়াপা, জাস্ট 2 লাইনের মধ্যে একটু সাজেশন দিন। শুনতে পাচ্ছেন নেলিয়াপা? হ্যাঁ, জাস্ট 2 লাইনের মধ্যে একটা সাজেশন দিন মানুষকে, আমাদের সময় শেষ। আসলে মানসিক ধাক্কাটা আমাদের সবার জীবনে কিন্তু কম বেশি সবার জীবনেই আসে। তো ওটা আমাদের খুব ধৈর্য সহকারে ওটা আমাদেরকে ট্যাকল করতে হবে। আসবে, আবার ওটা আমাদের চলেও যাবে। ওইটা একসময় কিন্তু আমাদের দুঃসময় আসবে, কষ্ট আসবে। ওইটা আমাদের খুব শক্ত হাতে, আমাদের যদি পরিবারের সবাই যদি আমাকে সাপোর্ট করে, আমাদের সবাইকে, তাহলে অবশ্যই ওইটা আমরা কাটিয়ে উঠতে পারবো। একদম, অনেক ধন্যবাদ। আপনারা মানসিকভাবে ভালো থাকুন, আনন্দে থাকুন, এরকম ধাক্কা যেন আর আমাদেরকে নিতে না হয়। আবার দেখা হবে আমাদের আরেক আড্ডায়। তো আমাদের একেবারেই সময় শেষ। হাসমি আপা, আপনার কথাটা শেষ করে আমরা বিদায় নিচ্ছি। আসলে মানসিক ধাক্কা সবার জীবনে যেহেতু আসে, এই ধাক্কাটা সামলে ওঠার জন্য আমি অ্যাজ এ পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্টই বলবো যে আমাদের লাইফস্টাইল সবচেয়ে বড় জিনিস। এর মাঝে খাবার আসবে, ঘুম আসবে, নিজেকে সময় দেওয়া আসবে, এবং নিজের প্রতি যত্নবান হতে হবে, নিজেকে মনোবল ভাঙতে হবে না, দৃঢ়তা থাকতে হবে। সব কিছু মিলিয়ে যখন আমরা থাকবো, ইনশাল্লাহ আমাদের এই ধাক্কাগুলো আমাদের সামলে উঠতে পারবো, কাটিয়ে উঠতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ। এই যারা পেছনে আছে, প্রোডিউসার, তার টিম, পুরো সবাইকে ধন্যবাদ। আমাদের তো সবাই দেখছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিদায় নেবার পালা, একেবারে বিদায় নিচ্ছে। আমরা আজকের আড্ডা দিয়ে অনেক কিছুই শিখলাম। মনের জোর, কষ্ট আসবে, কষ্ট যাবে, ধাক্কা আসবে, ধাক্কা যাবে, সবই আছে জীবনের সাথে জড়িত। কিন্তু এগুলোকে ওভারকাম করার জন্য সেজন্য দরকার নিজের যত্ন করা, নিজেকে ভালোবাসা, নিজেকে নিজের গিফট দেয়া। কোনো অভিযোগ অনুযোগ খুঁজতে গেলে আর নিজে ভালো থাকা যাবে না, তাহলে মানসিক চাপ রয়েই যাবে। ভালো থাকবেন সবাই, অনেক ভালো। আবার দেখা হবে সামনের আড্ডায়। সেই পর্যন্ত ভালো থাকুন।